করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, নতুন রোগী ২৩৪১, শনাক্তের হার ৯.৩৯%। রাশিয়ার পর এবার চীনের করোনা টিকা ব্যবহারের অনুমোদন, চাইলে উৎপাদন করতে পারবে বাংলাদেশেও। মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ মিলেছে বলছে পুলিশ। বসুন্ধরার এমডি আনভীরের আগাম জামিন শুনানি হয়নি। বেসরকারি কোম্পানির ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমে ৯০৬ টাকা, ১ মে থেকে কার্যকর। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো ১১,৩৯৩ জনের। গত ২৪ ঘন্টায় ২৪,৯২৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে নতুন ২,৩৪১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩৯%। দেশে গত ২ দিন করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও গত ২৪ ঘন্টায় তা আবার বেড়েছে। ২৭ ও ২৮ এপ্রিল করোনায় ৭৮ ও ৭৭ জনের মৃত্যু হয়, আর ২৯ এপ্রিল প্রাণ গেল ৮৮ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৩৯৩ জনে। ৩৫৮টি ল্যাবে ২৪,৯২৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২,৩৪১ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,৫৬,৯৫৫ জনে দাঁড়ালো। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর যারা সংক্রমিত হচ্ছেন তাদের স্বাস্থ্য ঝুঁকি ও জটিলতা অনেকটা কম দেখা গেছে। তবে দ্বিতীয় ডোজ নিলে টিকা শরীরে অ্যান্টিবডির মাত্রা অনেক বাড়াবে। ৫ ডোজ নেওয়ার পরে করোনার সংক্রমণ ঠিকই হয়েছে, কিন্তু হসপিটালাইজড হতে হয় নাই বা সিভিয়ার কোভিড-১৯ পেশেন্টে রূপান্তরিত হয় নাই। তো টিকা নেওয়ার এন্ড পয়েন্ট কিন্তু শুধুমাত্র করোনা আক্রান্ত হওয়া না, আক্রান্ত হওয়া একটি ব্যাপার, যেরকম আরেকটি হচ্ছে আক্রান্ত হওয়ার পরেও সেই আক্রান্ত ব্যক্তি যাতে সিভিয়ার কন্ডিশনে রূপান্তরিত না হয়, সেটাও কিন্তু একটা বড় সফলতা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ৯.৩৯%, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩.৮৯%। গত ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৪৫% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১%। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক 5-এর পর এবার চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিল বাংলাদেশ। আজ এ অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এক ব্রিফিংয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, সিনোফার্ম টিকার কার্যকারিতা ৭৯ ভাগ। এই মুহূর্তে ৩৫টির বেশি দেশে এই টিকা ব্যবহার হচ্ছে। আগামী ২ থেকে ৬ মাসের মধ্যে এই টিকা পাবে বাংলাদেশ। তবে ২ সপ্তাহের মধ্যে চীন ৫ লাখ ডোজ টিকা উপহার দিবে। প্রথমে তা ১,০০০ মানুষের মধ্যে প্রয়োগ করা হবে। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতকে টিকার জন্য অগ্রিম অর্থ পরিশোধ করা হলেও তা পাচ্ছে না বাংলাদেশ। তাই জরুরি ভিত্তিতে রাশিয়া এবং চীনের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে টিকা উৎপাদনের সক্ষমতা আছে, তাই রাশিয়া ও চীন চাইলে এদেশেই টিকা উৎপাদন করতে পারবে বলেও জানান জাহিদ মালেক। আমাদের সব টাকা পয়সা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমরা ভ্যাকসিনটা পাচ্ছি না। এটা আপনারা সকলেই জানেন। কি কারণে পাচ্ছি না এই বিষয়টিও আপনারা জানেন। আমরা তো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে আপনারা জানেন, খুব আমরা তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি। সার্বিক বিবেচনা করে আমাদের যে কমিটি আছে, সেই কমিটি এই ভ্যাকসিনটি বাংলাদেশে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়ার জন্য ওনারা সুপারিশ করেন। ৫ মে পর্যন্ত লকডাউন দিয়ে রেখেছে সরকার। এরপর থেকে ঈদ পর্যন্ত মাত্র ৩ কর্মদিবসে সরকারি ছুটি নেই। ওই ৩ দিন অফিস বন্ধ রাখলে টানা লকডাউন চলতে পারে ১৫ মে পর্যন্ত। করোনা মোকাবিলায় এরকম ভাবছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার কথা ৫ মে। এরপর ঈদের ছুটি শুরু হবে ১২ মে থেকে। চাঁদ দেখা সাপেক্ষে ১৩ বা ১৪ মে হতে পারে ঈদ। এর আগে কর্মদিবস আছে ৬ মে বৃহস্পতিবার।
7 ও 8 মে শুক্র ও শনিবার সরকারি ছুটি, 9 মে রোববার খোলা থাকলেও 10 মে শবে কদরের বন্ধ, আর শেষ কর্মদিবস 11 মে মঙ্গলবার। লকডাউন দেয়ায় দেশে করোনা সংক্রমণের হার কমেছে। ঈদ পর্যন্ত এই 3 দিন বন্ধ থাকলে লকডাউন 15 মে পর্যন্ত টানা সম্ভব। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বাংলাদেশ সরকার এভাবে ভাবছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 5 তারিখের পরে আমাদের কর্মসূচি বা আমাদের বিজনেসগুলো কি অবস্থায় করব, পরিস্থিতি বুঝে সবকিছু এটা নিয়ে এখনো চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে। এটা জানা গেছে, লকডাউন বাড়ানোর চিন্তা থাকলেও ঈদের আগে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের বর্ধিত লকডাউনের প্রথম দিনেও রাজধানীর চিত্র ছিল আগের দিনের মতোই। গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে দেখা গেছে বিপুল সংখ্যক প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা। অনেক বাহনেই গাদাগাদি করে বসেছে মানুষ। এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচলে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধ 5 মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয় বুধবার। দোকান ও শপিং মল খোলা রাখা যাবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ভারত থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্দেশনায়। গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর সড়কে বেড়েছে সিএনজি চালিত অটোরিকশা। রাজধানীর মহাখালী, ফার্মগেট, শাহবাগ সহ বিভিন্ন স্থানে দেখা গেছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে অটোরিকশায় বসছেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনগুলোতে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। সব কিছু চলতেছে, শুধু গণপরিবহনে করুন না। গণপরিবহন এটা গরিবের পরিবহন করুন না, হবে না। কোনো রাস্তা কোনো গাড়ি পেলাম না, রিক্সাতে চাচ্ছি, রিক্সা বলতে 80 টাকা নিচে যাবো না, তাহলে আমি কি করব? এরকম ভাবে বেড অনেক বাইরে গেছে, যার জন্য আমাদের খুবই কষ্ট হইতেছে। এদিকে সড়কে যানবাহন বাড়ায় লকডাউন কার্যকর করতে পারছে না পুলিশ। রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সবাইকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না বলছেন তারা। গাড়ি ঘোড়া লকডাউন উপলক্ষে একটু তুলনামূলক কম, গণপরিবহন যেহেতু বন্ধ, তো অফিস আদালত খোলার কারণে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, যার কারণে একটু চাপ আছে। প্রতিবেশী দেশ ভারতে করোনা ব্যাপক আকার ধারণ করেছে। প্রতিদিন মারা যাচ্ছে 3000-এর বেশি মানুষ। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতে এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশের পরিস্থিতিও ভয়াবহ রূপ নিতে পারে, আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও বাংলাদেশ সময় মতো সংগ্রহ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভ্যাকসিন নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা চায় বাংলাদেশ যেন ভ্যাকসিন না পায়। সকালে বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অনলাইনে অংশ নিয়ে একথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তাঁর দক্ষ এবং মানবিক নেতৃত্বে প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও বাংলাদেশ সময় মতো সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ। ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা আন্তরিকতার কোনো ঘাটতি নেই। গুলশানে মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ মিলেছে। পুলিশ বলছে অভিযুক্ত আনভিরের সম্পৃক্ততার প্রমাণ পেলেই গ্রেপ্তার করা হবে। এদিকে সায়েম সোভান আনভিরের আগাম জামিন আবেদনের শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে হাইকোর্ট। বৃহস্পতিবার কার্যতালিকায় রাখা হলেও স্থগিত হয় শুনানি। লকডাউনে বন্ধ রয়েছে আগাম জামিন প্রক্রিয়া। এর মধ্যে বুধবার তরুণীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরার এমডি আনভির হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হয় কার্যতালিকায়। যদিও শুনানির এখতিয়ার ছিল বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামান বেঞ্চের, কিন্তু বৃহস্পতিবার সকালে এখতিয়ার বাদ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। এর পরপরই আদালতের দরজায় টাঙিয়ে দেয়া হয় নোটিশ। কোর্ট শুরু হলে বিচারপতিরা জানান, ভুলে এ ধরনের 14টি আবেদন তালিকায় এসেছিল। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। এদিকে পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া মুনিয়ার ডায়েরির শেষ 4 পাতায় আনভিরের নাম উল্লেখ আছে। মুনিয়ার আত্মহত্যার ইঙ্গিত ছিল বলেও দাবি পুলিশের।
সে যে একটা চূড়ান্ত পরিণতি যেতে যাচ্ছে এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু সেই পাতায় আছে, এবং এই 4টি পাতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে মামলাটি যখন যৌক্তিক জায়গায় যাবে তখন অবশ্যই তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নিতে হয়, আইনের ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। মুনিয়ার পরিবারের অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী হয় এখনো গ্রেপ্তার হয়নি। ওনাকে এখন পর্যন্ত কেউ জিজ্ঞাসাবাদ করছে না, কোনো মিডিয়া ওনার কাছে পৌঁছায়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী উনি দেশেই আছেন, তাহলে কেন ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে না? গ্রেপ্তার করার জন্য অসংখ্য প্রমাণ আছে। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে মুনিয়ার পরিবার। পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারী মোকাবেলায় টানা লকডাউনে খাদ্য সংকটে রাজধানীর নিম্ন আয়ের মানুষ। ব্যক্তি উদ্যোগে কেউ ত্রাণ সহায়তা দিলেও এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা। তবে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন শিগগিরই সিটি কর্পোরেশন এলাকায় অর্থ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রায় 1 মাস ধরে চলছে লকডাউন। কাজ হারিয়ে দিশেহারা রাজধানীর অনেক নিম্ন আয়ের মানুষ দীর্ঘদিন কাজ না থাকায় পড়েছেন খাদ্য সংকটে। গত বছর অনেকে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এলেও এবার তাও খুব একটা মিলছে না। ধানমন্ডিতে দরিদ্রদের খাদ্য সহায়তা দিচ্ছেন 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। ব্যক্তি উদ্যোগে চাল, ডাল, তেল, সেমাই, চিনি দিচ্ছেন তিনি। তবে তার ওয়ার্ডে এখনো পৌঁছায়নি সরকারি সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, এটাই বড় কথা। তার নির্দেশনা আমরা আমার ব্যক্তিগত তরফ থেকে এই ফান্ড থেকে আমি এটা করছি। সরকারিভাবে কোনো অনুদান কোনো কিছু ঢাকা সিটি কর্পোরেশন থেকে সরকারিভাবে আমি এখনো পাইনি, তো পেলে আমার জন্য আরও সুবিধা হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের প্রায় 35 লাখ পরিবারকে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন সেই সহায়তা পাবেন ঢাকার 2 সিটির বাসিন্দারাও। কাউন্সিলরদের অধীনে যে এলাকাটি, সে এলাকাটিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন 10টা সাবজোন করা হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যক্তি, মসজিদের ইমাম, ওনাদেরকে নিয়ে একটা খণ্ড খণ্ড কমিটি করার কথা, এবং সে সমস্ত কমিটিগুলা যে সমস্ত ত্রাণগুলো আসবে তারা সহজে দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। সরকারি সহায়তা বিতরণে গত বছর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। তবে এবার কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাজুল ইসলামের। তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা নিয়ন্ত্রণে এসে গেছে। আমার মনে হয় এই মেসেজটা সবার কাছে এখন পরিষ্কার যে ত্রাণ নিয়ে যদি কোনো অনিয়ম কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব নতুন করে আমার মনে হয় কেউ দুর্নীতির সাথে আর জড়িত হইতে সাহস করবে না। প্রকৃত দরিদ্ররা যাতে সরকারি সহায়তা পায় তা নিশ্চিতে নজর দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি সংস্থার 12 কেজি সিলিন্ডারের তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এপ্রিলে 975 টাকার বদলে মে মাসে দাম বেঁধে দেওয়া হয়েছে 906 টাকা। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। গত 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। সে সময় জানানো হয় আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতি মাসে সমন্বয় হবে দাম। তাই বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে খুচরা পর্যায়ে কম দাম বেঁধে দিয়েছে সংস্থাটি। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভুক্ত পর্যায়ে 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য 906 টাকা। এছাড়া 5.5, 12.5, 15, 16, 18, 20, 22, 25, 30, 33, 35 এবং 45 কেজি বেসরকারি এলপিজির ভুক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করত আদেশ প্রদান করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী বেসরকারি কোম্পানির গ্যাসের দাম কমলেও সরকারি কোম্পানির 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকায় থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার 44 টাকা 70 পয়সা, আগে যা ছিল 47 টাকা 92 পয়সা। এদিকে বিইআরসি নির্ধারিত দাম বাজারে মানা হয় না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, আপাতত সম্ভব না হলেও কমিশন আদেশ অবশ্যই বাস্তবায়ন করবে। আমরা এই আদেশটি বাস্তবায়নের জন্য কমিশন একক প্রতিষ্ঠান নয়,
এটার জন্য প্রশাসনিক মন্ত্রণালয়, প্রশাসনের অন্যান্য পর্যায় এবং কিছু দপ্তর সংশ্লিষ্ট আছেন। সেই উদ্যোগটা আমরা নিয়েছি, একটু সময় সাপেক্ষ, ইট উইল বি ডান। কমিশনের নির্ধারিত দামে ব্যবসায়ীদের অসন্তোষ সম্পর্কে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান জানান, আগামী 6 মে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের বাজেটে 4 খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে সিপিডি। তাদের মতে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং কৃষি ও এসএমই খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করার উপর জোর দিতে হবে। এছাড়া উচ্চবিত্তদের আয়কর বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। করোনার প্রথম দফার ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দুর্বল অর্থনীতি। এ অবস্থায় আবারও দ্বিতীয় দফা করোনার প্রভাব। স্থবির হয়ে পড়েছে ব্যক্তিখাতের বিনিয়োগ, চ্যালেঞ্জের মুখোমুখি মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতি। চলতি অর্থবছরের প্রথম 6 মাসের বাজেটের লক্ষ্যগুলো ঠিকমতন বাস্তবায়ন হয়নি। এডিপি বাস্তবায়ন কম। এ অবস্থায় আসছে নতুন অর্থবছরের বাজেটে কোন কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন তা নিয়ে সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিটি। সংস্থাটির মতে করোনা পরিস্থিতি বিবেচনায় দ্রুততার সঙ্গে সবাইকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিতে হবে। এছাড়া ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি সহ বিভিন্ন ক্ষেত্রে কর মওকুফ করতে হবে। স্বাস্থ্যসেবা কর্মীদের উজ্জীবিত রাখতে প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। নিঃসন্দেহে ন্যাশনাল যে বাজেট আছে এইটার ক্ষেত্রে আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ হলো যে স্বাস্থ্য খাত, এবং আমরা যেটা বলছি যে ট্রিটমেন্টের জন্য কোভিডের যে ধরনের বাজেট বরাদ্দ দরকার সেইটার ক্ষেত্রে যেন সরকার কোনো ধরনের কুণ্ঠাবোধ না করে। উচ্চবিলাসী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ না করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনার উপর গুরুত্ব দিয়েছে সিপিটি। পাশাপাশি বাড়াতে হবে করের আওতা। ট্যাক্স সার্টিফিকেট সেটা তাকে দিতে হবে। এটা যদি দেয়া হয় তাহলে কেবলমাত্র আমাদের 3 নাম্বার আছে এত, কিন্তু ট্যাক্স দেন হলো বা ট্যাক্সের খাতায় নাম আছে হলো এত, এই যে একটা বড় পার্থক্য, যেটাও আমাদের এই ট্যাক্স জিডিপি আহরণের ক্ষেত্রে একটা বড় সমস্যা। কর কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার সুপারিশ করেছে সিপিটি। ইফাতারা। করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা 31 জুলাই শুরু হয়ে 14 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুপুরে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী চ ইউনিটের ভর্তি পরীক্ষা 31 জুলাই, ক ইউনিটের 6 আগস্ট, খ ইউনিট 7 আগস্ট, গ ইউনিট 13 আগস্ট এবং ঘ ইউনিটের পরীক্ষা 14 আগস্ট অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী 10 জুলাই থেকে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। এর আগে আগামী 21 মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আওয়ামী লীগের 2 নেতার অনুসারীদের মুখোমুখি অবস্থানে অস্থির চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল। 6 মাসে অন্তত 8 বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুপক্ষ। সবশেষ মঙ্গলবারও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটলে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম মেডিকেল কলেজে সক্রিয় আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসিরের অনুসারীরা। গত বছর মেয়র পদ থেকে নাসিরের বিদায়ের পর ক্যাম্পাসে সক্রিয় হতে শুরু করে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা। এরপর থেকেই ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায় এই 2 নেতার অনুসারীরা। করোনা রোধে চলমান লকডাউনেও থেমে নেই 2 পক্ষের মারামারি। নাসির অনুসারীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে নওফেলের অনুসারীরা। অন্যদিকে নওফেলপন্থীরা বলছেন, কেন্দ্রীয় সংসদের অনুমোদন ছাড়াই ছাত্রলীগের নামে অপকর্ম করছে নাসির ঘনিষ্ঠরা। বিগত 1 থেকে 1.5 বছর ধরে কিন্তু এই ঝামেলা। এই যে কালকে যে যারা আসলেন এখানে বহিরাগত, তাদের তো ক্যাম্পাসে আসার কথা না, এবং তারা সবাই কিন্তু মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাহেবের অনুসারী। তারা সবাই স্বীকৃত অনুসারী। তারা এসে এখানে যে মাস্তানিটা করে গেল, এটাকে আসলে ঠিক?
সেন্ট্রাল ছাত্রলীগের আসলে কোনো অনুমোদন নেই। বা যেমন নাসিরউদ্দিনের তারা হচ্ছে স্বাক্ষরে তারা তাদের কমিটিটা রান করে, এবং ব্যাপারটা হচ্ছে যে তারা এই ছাত্রলীগের নাম দিয়ে ক্যাম্পাসের আশেপাশে আপনার বিভিন্ন মেডিকেল স্টোর গুলাতে, তারপরে ক্যাম্পাসের ইভেন হচ্ছে আপনার প্রত্যেকটা দোকান থেকে, অ্যাম্বুলেন্স গুলো থেকে চাঁদা তোলে ছাত্রলীগের নাম দিয়ে। ক্যাম্পাস উত্তপ্ত থাকায় বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরাও। দফায় দফায় বৈঠকেও সমস্যার সমাধান না হওয়ায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তো আমরা ওই কমিটিকে আমরা ওইভাবে ওটা লিখিত আকারে থাকবে, যেহেতু ফেসবুকে তার মানে ভিডিও আছে, ভিডিও ক্লিপস গুলো দেখে সেগুলোর বিষয়ে আমরা ওরকম রিকমেন্ডেশন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে পুলিশের লক্ষ্য থাকে দ্রুত এটাকে সমাধান করা। সেই সময় কে বহিরাগত কে বহিরাগত না এটা যাচাই করার সুযোগ থাকে না। আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। বহিরাগত যারা এখানে সমস্যা তৈরি করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় 1200 আর 1300 শয্যার এই হাসপাতালের উপর নির্ভর করে এই অঞ্চলের অন্তত 3 কোটি মানুষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে এমটি ইরাবতী নামের এক তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে 2 জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 2 জনকে। 2 ঘন্টার চেষ্টায় সকাল 9:30টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রায় 1400 মেট্রিক টন কন্ডেনসেট নিয়ে বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় 9 নম্বর জেটির বিপরীত পাশে সুপার পেট্রোকেমিক্যালের ঘাটে নোঙর করে এমটি ইরাবতী। রাতেই জাহাজ থেকে কন্ডেনসেট খালাস শুরু হয়। সকালে জ্বালানি খালাসের পাম্প রুমে বিস্ফোরণ ঘটে। একটা শব্দ হইলো, শব্দের লগে কেমন যেন আমার সিটও মুসরা খাই গেছে। আমি শোয়াছিলাম, তারপর দেখলাম যে উপরের ডেকোরেশনের ইয়াগুলা সিটে গায়ে ভরতেছে। কি ব্যাপার, লাভ দিয়ে মশারি সরাইয়া বাইরে দেখি লোকজন ছুটাছুটি করতেছে। পরে ট্যাঙ্কারের ভেতর থেকে উদ্ধার করা হয় নিজামুদ্দিন ও আলমগীর নামে 2 ক্রুর দগ্ধ মরদেহ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় শাহাবুদ্দিন ও আবু সুফিয়ান নামের 2 জনকে। 7টার দিকে খবর পাইছি আজ আগুন লাগছে, তখন থেকে আমরা গ্রাম থেকে আসতেছি। ফোনে খবর পাইলাম যে উনি আর নাই, আমার বাগিনা নাই, পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। এছাড়া জাহাজের অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যে ইঞ্জিনের মধ্যে আগুনটা ছিল সেটাকে আমরা ফোম ইউজ করে সেখানে আমরা আগুনটা প্রথমে কন্ট্রোলে নিয়ে আসি। পাশাপাশি আমরা 2 জন ডেড ভিকটিমকে বের করতে সক্ষম হই এবং 2 জন যে লাইট ভিকটিম ছিল তাদেরকে মেডিকেলে হস্তান্তর করা হয়। মরদেহ দুটি কর্ণফুলী থানা পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা মোকাবেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা করছে পার্টিক্স গ্রুপ। বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের কাছে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে 5 কেজি চাল, 1 লিটার তেল, ডাল, পেঁয়াজ সহ 11 ধরনের পণ্য দেওয়া হচ্ছে। করোনা মহামারীর এই সময়ে ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে পার্টিক্স গ্রুপ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 8ম ও শেষ ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। এ দফায় 4 জেলায় মোট 35টি আসনে ভোট হয়েছে। বুথের নিরাপত্তা থেকে স্বাস্থ্যবিধি বজায় রাখা শেষ ধাপের সব বিষয়েই জোর দিয়েছে নির্বাচন কমিশন। এদিন সকাল থেকেই জলঙ্গির বিভিন্ন এলাকায় তৃণমূল বনাম জোটের সংঘর্ষ ঘটে। এতে আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন। এছাড়াও গুলি চালানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। অন্যদিকে হরিহরপাড়ায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। এছাড়াও কান্দি এবং বহরমপুর থেকে সহিংসতার অভিযোগ এসেছে। 8 ধাপের ভোট গ্রহণ শেষে 2রা মে রোববার প্রকাশ করা হবে ফলাফল। এদিকে শুক্রবার তৃণমূলের 288 জন প্রার্থীকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার দাপট।
করুণারত্নে ও থিরিমান্নের সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 1 উইকেটে 291 রান। একমাত্র সাফল্য অভিষিক্ত শরীফুলের। ক্যাচ মিসের আক্ষেপ আছে। 28 রানে জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। আরেক ওপেনার থিরিমান্নেও পৌঁছান 3 অঙ্কে। টস ভাগ্যে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ট্রু উইকেটে ব্যাট করার সুযোগ লুফে নেন লঙ্কান অধিনায়ক। একই ইচ্ছা গোপন করেননি মমিনুলও। প্রথম ঘন্টায় লঙ্কান 2 ওপেনারের উপর চাপ বাড়িয়েছেন তাসকিন রাহি। 20তম ওভারে তাসকিনের বলে সুযোগ এসেছিল 2 বার, কিন্তু মমিনুল শান্ত করুণারত্নের ক্যাচ নিতে পারেননি। সময় বাড়ার সাথে সাথে উইকেট ড্রাই হয়েছে। রান উৎসব করেছেন লঙ্কান 2 ওপেনার। ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি তুলে নেন করুণারত্নে। 2 সেশনে উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। ওপেনিং জুটিতে করুণারত্নে থিরিমান্নে যোগ করেন রেকর্ড 209 রান, যেটা লঙ্কানদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। চা বিরতির পর উইকেটে দেখা মিলেছে। ওপেনিং জুটি ভাঙেন অভিষিক্ত শরীফুল। 118 রানে থামেন করুণারত্নে। এরপর থিরিমান্নে ফার্নান্দো বোলারদের শাসন করেছেন। ইনফর্ম থিরিমান্নে তুলেছেন তৃতীয় টেস্ট 100। দুটাই এসেছে এ বছর। সারাদিনের আক্ষেপ শেষ ওভারে এসে কিছুটা কমতে পারত। থিরিমান্নেকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন শরীফুল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লঙ্কান ওপেনার। হতাশার একটা দিনের পর দ্বিতীয় দিন বোলারদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে রাতে রোমার মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এ নিয়ে সপ্তমবার মুখোমুখি হচ্ছে 2 দল। আগের 6 দেখায় একটিতে হেরেছিল ইংলিশ জায়ান্টরা। চোটের কারণে অ্যান্থনি মার্শিয়াল ও ফিল জোন্সকে পাচ্ছে না ম্যান ইউনাইটেড, তবে রাশফোর্ডকে নিয়ে শঙ্কা নেই। একই সময়ে আরেক সেমিতে ভিয়ারিয়ালের আতিথ্য নেবে আর্সেনাল। বড় কোনো চোট সমস্যা নেই গানারদের। ওডেগার্ড, লাকাজেত, আবামেয়াংদের ফর্মে আস্থা রাখতে চান কোচ মিকেল আর্তেতা। 2005 সালের পর 4 দেখায় ভিয়ারিয়ালের কাছে হারেনি আর্সেনাল। আর সেই সঙ্গে শেষ করছে সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। করোনায় আরও 88 জনের মৃত্যু। নতুন রোগী 2341, শনাক্তের হার 9.39%। রাশিয়ার পর এবার চীনের করোনা টিকা ব্যবহারের অনুমোদন, চাইলে উৎপাদন করতে পারবে বাংলাদেশেও। মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ মিলেছে বলছে পুলিশ। বসুন্ধরার এমডি আনভিরের আগাম জামিন শুনানি হয়নি। বেসরকারি কোম্পানির 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমে 906 টাকা 1 মে থেকে কার্যকর। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।